প্রাণ ভিক্ষার বিষয়ে নিখোঁজ ছেলের সন্ধান না পাওয়া পর্যন্ত সময় চাইলেন যুদ্ধাপরাধী মীর কাসেম। আইজি প্রিজন জানালেন 7 দিনের বেশি সময় নয়। রাজধানীতে উইলস লিটলের শিক্ষার্থী রিশা হত্যাকাণ্ডের মূল আসামি ওবায়দুল নীলফামারী থেকে গ্রেফতার। শোকসভায় সহপাঠীকে স্মরণ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। সারা দেশে আরো 40 জন এখনো নিখোঁজ, জানালেন আইজিপি। নিখোঁজদের অধিকাংশই জঙ্গি সম্পৃক্ততায় জড়িত বলে ধারণা। চট্টগ্রামের বায়েজিদে AK-47 ও গুলি উদ্ধারের ঘটনায় তালিকাভুক্ত 3 শিশু সন্ত্রাসীর 21 বছর করে জেল। দণ্ডপ্রাপ্তরা শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। এবং ঈদে রেলের আগাম টিকিটের জন্য স্টেশনে প্রত্যাশীদের দীর্ঘ লাইন। দুপুরের আগেই শেষ হয়ে যায় 9 সেপ্টেম্বরের টিকিট। বাংলা সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি সঞ্জানা চৌধুরী। শোকাবহ আগস্টের শেষ দিনে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং আরেকজন দুঃসম্পর্কের ভাগ্নে রিন্টু সহ ওই বাড়িতে সবাই আহত হয় এবং গুলির আঘাতে পঙ্গু হয় আমার ফুফাতো বোন বিউটি, রিনা, খোকন, সবাই গুলির আঘাত আহত। রমনা থানার ওসি তাদেরকে হাসপাতালে নিয়ে গিয়েছিল, মেডিকেল কলেজের ছাত্ররা এবং ডাক্তাররা চিকিৎসা করেছিল বলে বেঁচে যায়, কিন্তু ওই গুলির আঘাতে পঙ্গু অবস্থায় যতদিন বেঁচে ছিলেন আমার পঙ্গু হয়ে বেঁচে ছিলেন, কিন্তু স্বামী সন্তান সব হারিয়েছিলেন। সুকান্ত মাত্র 4 বছরের একটা শিশু, তাকেও কিন্তু ঘাতকের দল ছাড়েনি। এই হত্যাকাণ্ড তারা যে ঘটিয়েছিল, আমার মাঝে মাঝে এটাই মনে হয় যে এই যে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামের প্রতিটি আন্দোলন সংগ্রামে আমার মায়ের যে ভূমিকা, সেটা তারা জানতো, তাই তারা তাকেও ছাড়েনি। পনেরোই আগস্ট তারা যারা ঘটিয়েছিল তারা কারা ছিল? যারা এদেশের স্বাধীনতা চায়নি, যারা বাঙালির বিজয় মেনে নিতে পারেনি, বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা হোক যারা তা চায়নি, তাদেরই কিছু দোসর, এই দেশীয় দালাল, তারাই এই জঘন্য ঘটনা ঘটায়। এবং 15 আগস্টের পর থেকে আমরা কি দেখেছি? বাংলাদেশের ইতিহাস বিকৃতি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সব বিজয়ের ইতিহাসকে সম্পূর্ণ মুছে ফেলার চেষ্টা। আমরা যদি এখন হিসেব করি যে একটা প্রজন্ম, তারা আমাদের এই সঠিক কোনো ইতিহাসই জানে না, অর্থাৎ 75-এর পর 96 পর্যন্ত এই 21 বছর এই বাংলাদেশে জাতির পিতার নাম নিষিদ্ধ ছিল। 7ই মার্চের ভাষণ বাজাতে দিত না, এই ভাষণ বাজাতে গিয়ে জীবন দেয় আমাদের ছাত্রলীগের নেতা চূর্ণ। এভাবে আওয়ামী লীগের বহু নেতাকর্মী জীবন দিয়েছে। প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে তারা কিন্তু বঙ্গবন্ধুর এই চেতনাকে ধরে রাখার চেষ্টা করেছে সারা বাংলাদেশে। এই ভাষণ নিষিদ্ধ, নাম নিষিদ্ধ, ইতিহাস বিকৃত। একটা জাতি যদি বিকৃত ইতিহাস শুনতে থাকে, তাদের চরিত্র বিকৃতই হয়ে যায়। সেই বিকৃতি আমরা এখন সমাজে দেখি, যেখান থেকে জঙ্গিবাদ, সন্ত্রাস উত্থান ঘটেছে, যা আজকে সমাজে করে খাচ্ছে। আমি ছাত্রলীগের নেতা কর্মীদের একটা কথাই বলবো, যে ছাত্ররা লেখাপড়া শিখবে, উপযুক্ত নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলবে। কারণ আমি ছাত্রদের হাতে কিন্তু কাগজ কলম তুলে দিয়েছিলাম, কিন্তু 75-এর পরে আমরা জানি যে ওই জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে আমাদের ছাত্রদের হাতে তুলে দিয়েছিল অস্ত্র, অর্থ, অবৈধ পথ দেখিয়েছিল। কাজে তাদের একটা বিকৃতির পথে নিয়ে যাচ্ছিল, কারণ এই ছাত্র সমাজকে ধ্বংস করতে চেয়েছিল। কারণ তারা জানে যে সেই ছাত্র সমাজই বাঙালির প্রতিটি অর্জনের পিছনে সবসময় অবদান রেখেছে। কাজে এই ছাত্র সমাজের চরিত্র হনন করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। কিন্তু আমি সেখানে তুলে দিয়েছিলাম কাগজ কলম। কেন? প্রাথমিক কাজ হচ্ছে ছাত্র সমাজের লেখাপড়া শেখা। হ্যাঁ, রাজনীতি অবশ্যই করবে, কারণ ছাত্র সমাজ রাজনীতি করেই তো এদেশের স্বাধীনতার চেতনাকে মানুষের দ্বারা পৌঁছে দিয়েছে এবং স্বাধীনতা অর্জনে অবশ্য বড় ভূমিকা রেখেছে।
কিন্তু আজকে আমরা স্বাধীন জাতি, আমাদের এই দেশকে গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধুর যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা নিয়ে তিনি এদেশ স্বাধীন করেছিলেন, তিনি কি চেয়েছিলেন? চেয়েছিলেন বাংলাদেশের দরিদ্র, শোষিত, বঞ্চিত মানুষ তারা ক্ষুধার অন্ন পাবে, তারা বস্ত্র পাবে, তারা বাসস্থান পাবে, তারা শিক্ষা পাবে, তারা সুন্দরভাবে বাঁচবে, তাদের জীবনটা উন্নত হবে। সেটাই ছিল বঙ্গবন্ধুর আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষা তিনি পূরণ করতে পারেননি। স্বাধীনতার পর মাত্র 3.5 বছর তিনি সময় পেয়েছিলেন। মাত্র 3.5 বছরে তিনি যত কাজ করে গিয়েছিলেন, আমি জানি না কোনোদিন কোনো সরকার বা কোনো রাষ্ট্রপ্রধান এত কাজ কখনো করতে পেরেছে কিনা। আজকে আমরা রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে যেখানেই দেখি সব কাজই তো তিনি করে দিয়ে গেছেন। একটা স্বাধীন রাষ্ট্র, সেই রাষ্ট্রের জন্য সংবিধান, সেই রাষ্ট্রের একটা কাঠামো গড়ে তোলা। আমরা ছিলাম একটা প্রদেশ, পাকিস্তান দ্বারা শোষিত, বঞ্চিত, অবহেলিত একটি প্রদেশ ছিলাম। সেখানে একটি স্বাধীন রাষ্ট্র গড়ে তোলার জন্য রাষ্ট্রীয় অবকাঠামো, তাদের প্রশাসন, সশস্ত্র বাহিনী থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বর্ডার গার্ড থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু বঙ্গবন্ধু নতুনভাবে গড়ে তুলে যান। এমনকি আমাদের গ্যাস ক্ষেত্রগুলি যে সেটাও তিনি কিনে রেখে দিয়েছিলেন, যেটা আমাদের সম্পদ। আমাদের মেরিটাইম বাউন্ডারি, সে আইন তিনি করে দিয়েছিলেন। আমাদের ল্যান্ড বাউন্ডারি, সেটাও তিনি ইন্দিরা গান্ধীর সাথে চুক্তি করে আইন করে পার্লামেন্টে সেটা রেটিফাই করে দিয়েছিলেন। আমরা প্রতিটি ক্ষেত্রে দেখি আন্তর্জাতিক সংস্থাগুলি, প্রত্যেকটা সংস্থা তার সদস্যপদ অর্জন করা এবং বিভিন্ন দেশের স্বীকৃতি আদায় করা। তারই পাশাপাশি আমাদের লক্ষ লক্ষ নির্যাতিত মা বোন, যাদেরকে ওই আলবদর রাজাকারা পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল, দিনের পর দিন তারা নির্যাতিত ছিল। স্বাধীনতার পর তাদের উদ্ধার করা হয় বিভিন্ন ব্যাংকারের থেকে। তাদের সেই নির্যাতনের চিহ্ন তাদের চিকিৎসার জন্য স্পেশাল নার্স এবং ডাক্তার বাইরের থেকে নিয়ে এসেছিলেন, নারী পুনর্বাসন বোর্ড করেছিলেন এবং সেখানে তাদের চিকিৎসার ব্যবস্থা এবং তাদের সামাজিকভাবে পুনর্বাসনের কাজও করেছিলেন। আমার মাকে দেখেছি, এই নির্যাতিত মেয়েদেরকে তিনি বুকে টেনে নিয়েছিলেন, তাদের বিয়ে দেওয়া, তাদেরকে পারিবারিকভাবে প্রতিষ্ঠিত করা, এই কাজগুলি কিন্তু তিনি করেছিলেন খুব আন্তরিকতার সাথে। এবং এক এক সময় তিনি হাসপাতালে যেখানে তাদের আশ্রয় দেওয়া হয়েছিল সেখানে যে দেখে আসতেন আর বলতেন যেটা সহ্য করা যায় না। কিন্তু সেইভাবে তাদেরকে পুনর্বাসন, পঙ্গু মুক্তিযোদ্ধাদের চিকিৎসার ব্যবস্থা, এবং কি পাকিস্তান হানাদার বাহিনী যে সারা বাংলাদেশে আক্রমণ করেছিল, সেই আক্রমণের চিহ্ন সমস্ত বাংলাদেশে শহীদ পরিবার, তাদের পুনর্বাসনের ব্যবস্থা, গৃহহারা মানুষ, 3 কোটি মানুষ, 7.5 কোটি মানুষের মধ্যে 3 কোটি মানুষই ছিল গৃহহারা, তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা, এসবই কিন্তু এই 3.5 বছরের মধ্যে তিনি করে যান। সেই সাথে সাথে বাংলাদেশের অর্থনীতিকে গতিশীল করা, একটা স্বাধীন দেশের উপযুক্ত নীতিমালা তিনি গ্রহণ করেছিলেন এবং উন্নয়নের যে পঞ্চবার্ষিকী নীতিমালা তিনি নেন, তারই ভিত্তিতে রাষ্ট্র তিনি পরিচালনা করে স্বল্প সময়ের মধ্যে এই দেশকে নিজের পায়ে দাঁড়াবার পথে এগিয়ে নিয়ে যান। ঠিক যে সময় বাংলাদেশের খাদ্য উৎপাদন বাম্পার ফলন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ফিরে এসে সেখানে সকলে লেখাপড়া করছে, প্রতিটি রাষ্ট্র পরিচালনা প্রতিটি প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে চলছে, মানুষের মাঝে একটা বিশ্বাস আস্থা ফিরে এসেছে, জিনিসপত্রের দাম কমে গেছে, যে চালের দাম একসময় 10 টাকা কিলো ছিল যা 3.5 টাকায় নেমে এসেছিল, মানুষ খেয়ে পরে যখন একটু স্বস্তির মুখ দেখেছে, ঠিক তখনই 15ই আগস্টের আঘাতটা বাঙালির জীবনে আসলো। আর তারপর থেকে শুরু হলো একটার পর একটা কু। 75 থেকে একের পর এক কু হয়েছে, 19টা কু হয়েছে। সারা রাত কারফিউ, অনেকে দাবি করে তারা গণতন্ত্র দিয়েছে, গণতন্ত্র না, কারফিউ গণতন্ত্র দিয়েছিল। সেই রাত্রেবেলা কারফিউ, কোনো মানুষের স্বাধীনভাবে চলার কোনো সুযোগ ছিল না, মানুষের কথা বলার সুযোগ ছিল না। মার্শাল ল দিয়ে অর্ডিন্যান্স জারি করে ওই যুদ্ধাপরাধীদের বিচার, যে বিচার বঙ্গবন্ধু শুরু করেছিলেন, 11,000 যুদ্ধাপরাধী সাজাপ্রাপ্ত ছিল, 22,000 মামলা হয়েছিল এবং আরো তদন্ত হচ্ছিল, মামলা হচ্ছিল। জিয়াউর রহমান এসে সেটা বন্ধ করে দিল, যুদ্ধাপরাধীদের বিচার
বন্ধ করে দিয়ে শুধু বন্ধই করে নাই, মার্শাল অর্ডিন্যান্স দিয়ে এই বিচারের কাজ বন্ধ করে দিয়ে সমস্ত বন্দী যারা তাদের মুক্ত করে দিল, আর সমস্ত মামলা প্রত্যাহার করে নিল। আর যারা বাংলাদেশ থেকে চলে গিয়েছিল পাকিস্তানে, সেই গোলাম আজম সহ এদেরকে ফিরিয়ে আনলো, আর তাদেরকে মন্ত্রী, প্রধানমন্ত্রী, উপদেষ্টা বানিয়ে তাদের প্রতিষ্ঠিত করলো। বঙ্গবন্ধুর খুনি, সেই খুনিদের বিচার করা যাবে না, অর্ডিন্যান্স জারি করে দিয়ে তাদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করলো। আর ওই খুনিরা সেই দিন গর্বভরে বলেছিল যে আমরা শেখ মুজিবকে হত্যা করেছি, কে আমাদের বিচার করবে। তার বিবিসিতে ইন্টারভিউ দিয়ে এই কথা বলেছিল যে কে তাদের বিচার করবে, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। স্বজন হারাবার বেদনা নিয়ে বিদেশে ছিলাম, একদিন এই মাটি ছেড়ে চলে যাই, সবাই ছিল, আমার ভাইরা, ভাই বউ, নবপরিণীতা 2 বন্ধু সবাই এয়ারপোর্টে আমাদের দিয়ে আসে। বিদেশে পরবাসে থাকতেই আমাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়। যখন আমি ফিরে আসি, আমার চেনা মুখ, আপনজন কেউ নেই, কিন্তু আমি পেয়েছিলাম বাংলাদেশের হাজার হাজার মানুষকে, তাদের ভালোবাসা, স্নেহ, তাদের আশ্রয়, সেটাই আমার শক্তি ছিল। আমি 80 সালে যখন লন্ডনে যাই, সেখানে যে আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম, একটা বঙ্গবন্ধু হত্যার এনকোয়ারি কমিশন গঠন করেছিলাম। এই কমিশনে প্রধান ছিলেন নোবেল লরেট শন ম্যাকব্রাইড এবং তার সাথে ছিলেন স্যার টমাস উইলিয়ামস কিউসি এমপি। ব্রিটিশ পার্লামেন্টের বিভিন্ন দলের এমপিদের নিয়ে আমরা একটা কমিশন গঠন করি যে বঙ্গবন্ধুর হত্যার বিচার হবে। এবং এই কমিশনের পক্ষ থেকে স্যার টমাস উইলিয়ামকে নির্বাচিত করা হয় যে তিনি বাংলাদেশে আসবেন বঙ্গবন্ধুর হত্যার বিচারের তদন্ত করতে। কিন্তু তিনি যখন ভিসা চাইলেন, জিয়াউর রহমান তাকে ভিসা দেয় নাই, আসতে দেয় নাই। কেন দেয়নি? ব্রিটিশ এমপি, কুইন্স কাউন্সিলের এমপি তিনি, ব্রিটিশ এমপি, তিনি আসবেন, তাকে আসতে দিল না জিয়াউর রহমান। কারণ ওই হত্যার বিচার হবে না, সে ইন্ডেমনিটি করে খুনি যারা তাদেরকে পুরস্কৃত করেছে তাদের বিরুদ্ধে তদন্ত হবে, এই তদন্ত করতে দিতে চায়নি। এই কারণে যে হত্যার সঙ্গে তো সে জড়িত ছিল তাতে কোনো সন্দেহ নাই। এই ঘটনা থেকেই তো প্রমাণিত হয় যে তার যে সম্পৃক্ততা সেটা তার বলার অপেক্ষা রাখে না। যে গর্ব ভরে তারা এই কথা বলেছিল, যে গর্ব করে তারা যে বড় কথা যে কে তাদের বিচার করবে, বিচার করেছি, আমরা করেছি। যখন বাংলা মাটিতে ফিরে এসেছিলাম, এই প্রতিজ্ঞা নিয়ে এসেছিলাম যে এই হত্যার বিচার এই বাংলার মাটিতে করব, আর মুক্তিযুদ্ধে সেই চেতনাকে ফিরিয়ে আনব, সেই বিকৃত ইতিহাস আবার সঠিক ইতিহাস যাতে মানুষ পায় সেটা আমরা করব। যে চেতনা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই চেতনায় আবার বাংলাদেশকে আমরা গড়ে তুলব। আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণের প্রতি, কারণ বাবা মা ভাই সব হারিয়ে একা, নিঃস্ব, রিক্ত, নিঃসঙ্গ হয়ে এই দেশের মাটিতে ফিরে এসেছিলাম। কিন্তু লাখো মানুষের, কোটি মানুষের যে ভালোবাসা, স্নেহ, যে সাহায্য এবং আওয়ামী লীগ সহ আমাদের প্রতি যে সহযোগী সংগঠন এবং বাংলাদেশের মানুষ তাদেরই সহযোগিতায় একে একে প্রতিটি অন্যায়কে আমরা সেই অন্যায়গুলিকে বিচার করতে পেরেছি। বঙ্গবন্ধুর হত্যার বিচার আমরা করেছি, বিচারের রায় কার্যকর করেছি। যুদ্ধাপরাধীদের বিচার যেটা তিনি শুরু করেছিলেন, আবার সেই যুদ্ধাপরাধীদের বিচার আমরা করতে পেরেছি এবং বিচারের রায়ও আমরা কার্যকর করে যাচ্ছি। এটা অব্যাহত থাকবে। বাংলাদেশের যারা স্বজন হারাবার বেদনা নিয়ে এখনো বেঁচে আছে, তাদের কষ্ট, তাদের দুঃখ আমি বুঝি, আর কেউ না বুঝুক। ওই 71 যারা আপনজন হারিয়েছে তাদের ব্যথা বেদনা আমি মর্মে মর্মে উপলব্ধি করি।
তাই যেমন আমার পিতা মাতা ভাইয়ের হত্যাকারী বিচার করেছি, তেমনি অপর যারা আপনজন হারিয়েছে নিশ্চয়ই তাদের বিচার পাওয়ার অধিকার আছে। সেই বিচারও আমি করে যাচ্ছি এবং আমি করে যাব, এটাই আমার প্রতিজ্ঞা। যত বাধা যত কিছুই আসুক, যদি সংকল্প দৃঢ় থাকে যে কোনো অর্জন সম্ভব। আর বঙ্গবন্ধুই বলেছেন মহৎ অর্জনের জন্য মহান ত্যাগের দরকার। যে কোনো ত্যাগ স্বীকারে আমি সবসময় প্রস্তুত, এদেশের জন্য, এদেশের মানুষের জন্য। কারণ আমি কখনো ভুলতে পারি না যে এদেশের মানুষের জন্যই তো আমার বাবা জীবন দিয়েছেন, আমার মা জীবন দিয়েছেন, আমার ভাইরা জীবন দিয়েছেন। কাজে এদেশের মানুষের কল্যাণের জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, এই মানুষকে একটু সুন্দর জীবন দেওয়ার জন্য যে কোনো ত্যাগ স্বীকারে সবসময় আমি প্রস্তুত। আমি চাই যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। আজকে যে সম্মানজনক অবস্থানে বাংলাদেশ এসেছে, বারবার আঘাত আসছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু তারপরে আমরা সেখান থেকে বাংলাদেশকে আবার একটা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এই দেশকে যাতে গড়ে তুলতে পারি সেদিকে আমরা নিয়ে যাচ্ছি। এই ক্ষেত্রে আমি মনে করি ছাত্র সমাজেরও বিরাট ভূমিকা রয়েছে, যে আমাদের এই দেশের হারিয়ে যাওয়া ইতিহাস আবার সেই ইতিহাস মানুষের সামনে তুলে ধরতে হবে। আমাদের গৌরবের ইতিহাস, বিজয়ের ইতিহাস, এই বিজয়ের ইতিহাস আমরা কখনো ভুলতে পারি না, ভুলবো না। ভুললে পরে আমাদের অস্তিত্বই থাকবে না। ওই আলবদর রাজাকার তাদের হাতে ক্রীড়ানক হয়ে আমরা থাকতে পারি না, যারা আমাদের দেশের স্বাধীনতাই চায়নি, যারা এই দেশকে রক্তাক্ত করেছে। 30 লক্ষ শহীদ হয়েছে এই দেশে, সে কথা আমাদের ভুললে চলবে না। লাখো মা বোন ইজ্জত দিয়েছে, এ কথা আমাদের ভুললে চলবে না। কাজে আমাদেরকে সেইভাবেই নিজেদেরকেও প্রস্তুত করতে হবে। কারণ জাতির পিতা জীবন দিয়ে গেছেন, কিন্তু তার আদর্শ আমাদের সামনে আছে। সেই আদর্শ নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে এবং বাংলাদেশকে আমাদের গড়ে তুলতে হবে। আজ সেই স্বজন হারাবার বেদনা নিয়ে, সেই শোক বুকে নিয়েও শুধু কাজ করে যাই একটাই চিন্তা থেকে, যে বাংলাদেশের মানুষের যখন তাদের খাদ্য নিরাপত্তা, তাদের চিকিৎসার ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, উন্নত জীবনের নিশ্চয়তা যতটুকু অর্জন করতে পারি, শুধু বারবার মনে হয় আমার বাবাকে এবং আমার মা বেহেশতে থেকে নিশ্চয়ই দেখছেন এবং নিশ্চয়ই তাদের আত্মা শান্তি পাচ্ছেন। কারণ আমার মাকে তো দেখেছি যে কত ত্যাগ স্বীকার করেছেন তিনি। জীবনে কিছুই চাননি, তিনি কিছুই চাননি। তিনি এদেশের স্বাধীনতার প্রশ্নে সবসময় অটল ছিলেন। কোনোদিন আমার বাবা তো মন্ত্রী এমপি ছিলেন, করাচিতে যেতেন ন্যাশনাল অ্যাসেম্বলিতে। আমার মা কিন্তু একবারের জন্য কোনোদিন শুনি নাই যে তিনি একটু পাকিস্তানে বেড়াতে যাবেন বা করাচিতে বেড়াতে যাবেন, কোনোদিন কিন্তু যান নাই, যেতে চানও নাই। তিনি কিন্তু ওই স্বাধীনতার চেতনা নিয়েই সবসময় ছিলেন। তার যে মহান ত্যাগ এদেশের জন্য, সে কথা আমি জানি। আমার বাবার কথা তো অনেক লেখা হয়, কিন্তু মায়ের কথা তো এত লেখা হয় না। তাই আমি মাঝে মাঝে চেষ্টা করি যতটুকু পারি সে কথাগুলি মানুষের সামনে তুলতে, যে কত বড় মহান ত্যাগ তিনি করে গেছেন। আমাদেরকে সবাইকে একথা মনে রাখতে হবে যে এই দেশকে যদি আমরা গড়ে তুলতে চাই, সবাইকেও যে কোনো ত্যাগ স্বীকারে সবসময় প্রস্তুত থাকতে হবে। জাতির পিতার মতো সব কিছু ত্যাগ করে দেশের মানুষের সেবা করতে হবে। এটাই তো রাজনীতি। যে কোনো একটা রাজনীতিবিদের জীবনে মানুষের আস্থা বিশ্বাস অর্জন করা, এটাই হচ্ছে সব থেকে বড় সম্পদ। এর থেকে বড় সম্পদ আর কিছু না। আর ছাত্রলীগের নেতাকর্মীদের আমি বলবো, শিক্ষাটাই হচ্ছে সব থেকে বড়। নিজেদের লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে। মনে রাখতে হবে বিশ্বের সাথে তাল মিলে আমাদের চলতে হবে। কাজে আজকে বিশ্ব এগিয়ে যাচ্ছে, বিজ্ঞান প্রযুক্তির যুগ। আমরা ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি। আমরা বাংলাদেশকে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন করে যাচ্ছি। যুগের সাথে তাল মিলিয়ে চলার মতো আমরা কিন্তু পথ করে দিয়েছি এবং সেই পথে কারা চলবে? তোমরা ছাত্রলীগ সহ ছাত্র সমাজ, তোমরাই চলবে, তোমরাই বড় হবে, তোমরাই এদেশে একদিন কর্ণধার হবে। কিন্তু সেই কর্ণধার হবে মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে, মুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে এই দেশকে বা জাতির পিতার যে স্বপ্নের সোনার বাংলাদেশ, সেই সোনার বাংলাদেশ গড়ে তুলবে। আইয়ুব খান তার ডায়েরিতে লিখে গেছে, 71 সালে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পাকিস্তান কারাগারে বন্দী করা হয় এবং রাষ্ট্রদ্রোহী মামলা তার বিরুদ্ধে দিয়েছিল। কারণ একটু আগেই তোমরা বদরুল হাসানের বক্তৃতা শুনেছ যে ইয়াহিয়া খান তাকে শাস্তি দেবে, এই ঘোষণাই দিয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু এদেশের স্বাধীনতা ঘোষণা করার পরেই কিন্তু গ্রেপ্তার হয়ে যান। পাকিস্তানে যখন তাকে কোর্টে আনা হতো,
তিনি কিন্তু সেই কোর্টে ঝুঁকেই চেয়ারে বসার আগে বলতেন, জয় বাংলাদেশ। একটা শত্রুর গহ্বরে বসে তাদের সামনে, যেখানে তাকে বিচার হবে, তার ফাঁসি হবে, তিনি জানেন, সেখানে বসে যে নেতা এভাবে বলতে পারে, যে ঢুকেই বলতেন জয় বাংলাদেশ, এবং বলতেন যে আমরা বিচার করে কি হবে, আপনাদের প্রেসিডেন্টকে বলেন, আমি জানি আমাকে কি সাজা দেবে, তার সাজাটাই দিয়ে দিকে, বিচার প্রহসন করে কি হবে, আমার কাজ আমি করে দিয়ে এসেছি, অর্থাৎ বাংলাদেশ স্বাধীন করে দিয়ে আসছি। এই কথা তিনি ওই কোর্টে যে বলতেন, যেটা আইয়ুব খান তার নিজের ডায়েরিতে লিখে গেছে, সেখান থেকে আমরা পেয়েছি। কত বড় সাহসী এবং দৃঢ়চেতা হলে এবং আত্মবিশ্বাস, নিজের কর্মের উপরে যে আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাস থাকলে এইভাবে কথা বলতে পারেন, আর এত ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে পারেন শুধু দেশকে স্বাধীন করে দেওয়ার জন্য। 10ই জানুয়ারি যখন তিনি ফিরে এলেন, সেই 10ই জানুয়ারি ভাষণে তিনি এদেশের কিভাবে একটা স্বাধীন রাষ্ট্র চলবে তারই দিক নির্দেশনা দিয়েছিলেন। কাজে আমাদের সেই দিক নির্দেশনা নিয়ে আমরা এদেশ পরিচালনা করে যাচ্ছি, এবং যে কারণে আওয়ামী লীগ সরকারে আসলে এদেশের মানুষ তাদের মৌলিক চাহিদাগুলি পূরণ হতে দেখে, তারা অন্ন পায়, বস্ত্র পায়, বাসস্থান পায়, চিকিৎসা পায়, শিক্ষা পায়, সবকিছুর সুযোগ তারা পায়, কারণ আমরা সেই চেতনা নিয়েই রাষ্ট্র পরিচালনা করে যাচ্ছি। কাজে আমি ছাত্রলীগকে বলবো যে লেখাপড়ায় মনোনিবেশ করতে হবে, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে এগিয়ে যেতে হবে, আর সবাইকে অনুরোধ করব যে বঙ্গবন্ধুর আত্মজীবনীটা যেন সবাই একবার পড়ে অন্তত সেটাকে উপলব্ধি করার চেষ্টা করবে, কারণ অনেক কষ্ট করে এই খাতাগুলি সংগ্রহ করতে হয়েছে এবং সেগুলি আজকে বই আকারে উপহার দিতে পেরেছে, এবং আগামীতে আরও এর পরবর্তী আর একটা বঙ্গবন্ধুর যে ডায়েরি, সেটাও আমি সকলের হাতে তুলে দিতে পারবো। সেখানে দেখা যাবে যে তার জীবনে আরও অনেক অধ্যায় সেখানে আসবে। কাজে আমি এটুকুই চাই যে ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শে নিজেদেরকে গড়ে তুলুক, জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং যারা শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক, খোদা হাফেজ। দর্শক, রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। প্রাণ ভিক্ষার বিষয়ে নিখোঁজ ছেলের সন্ধান না পাওয়া পর্যন্ত সময় চাইলেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী মীর কাসেম। কাশিমপুর কারাগারে মীর কাসেমের সাথে সাক্ষাতের পর একথা জানান পরিবারের সদস্যরা। অন্যদিকে আইজি প্রিজন জানালেন প্রাণ ভিক্ষার জন্য 7 দিনের বেশি সময় দেয়া হবে না। তিনি আরও জানান ফাঁসি কোথায় কার্যকর করা হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মঙ্গলবার সর্বোচ্চ আদালত মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের রায় বহাল রাখার পর সে রায় বুধবার সকালে এই যুদ্ধাপরাধীকে পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ। সে সময় তিনি প্রাণ ভিক্ষার জন্য সময় চেয়েছেন বলে জানান কারা কর্তৃপক্ষ। আর দুপুরে গাজীপুরের কাশিমপুর কারাগারে মীর কাসেম আলীর সাথে দেখা করেন পরিবারের সদস্যরা। পরে এই যুদ্ধাপরাধীর স্ত্রী নিখোঁজ সন্তানের সন্ধান না পাওয়া পর্যন্ত প্রাণ ভিক্ষার বিষয়ে সিদ্ধান্তের জন্য সময় চান। মীর কাসেম সাহেবের লয়ার ছিল আমার ছেলে, সেহেতু তার সাথে পরামর্শ আমাদের খুব বেশি দরকার। এই জন্য আমরা আমার ছেলেকে ফেরত চাচ্ছি সবার আগে। ছেলেকে পেলেই আমরা এই ব্যাপারে সমস্ত কিছুর ব্যাপারে সিদ্ধান্ত দিব। সময়ের বারটা যদি শেষ হয়ে যায় সেটা ভিন্ন কথা, কিন্তু যতক্ষণ সময় আছে ততক্ষণ আমরা অপেক্ষা করতে চাই। যদিও রাজধানীর বকশীবাজারে কারা মহাপরিদর্শক সাংবাদিকদের জানান প্রাণ ভিক্ষার জন্য যুদ্ধাপরাধী মীর কাসেম আলীকে সর্বোচ্চ 1 সপ্তাহ সময় দেওয়া হবে। উনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আছেন, আমরা এখনো কোথায় দিব সেটা আমরা এখনো সিদ্ধান্ত নিইনি। এটা সব শেষে যখন সাজা কার্যকরী করা হবে তখন আমরা সিদ্ধান্ত নেব কোথায়। আমরা রিজনেবল সময় দিব, সর্বোচ্চ 7 দিন একটা রিজনেবল সময় আমরা দিব। এদিকে কাসেমের রিভিউ খারিজের পর এই কারাগার জুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। পর্যাপ্ত নিরাপত্তা আছে, আমরা দিই। হ্যাঁ, সবসময় আমাদের কারাগারকে আমরা সবসময় অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে আমরা দিয়ে রাখি প্রয়োজন। মীর কাসেম আলী বর্তমানে গাজীপুর কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের কন্ডেম সেলে রয়েছেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিশা হত্যাকাণ্ডের মূল আসামি ওবায়দুলকে নীলফামারী থেকে গ্রেফতারের পর ঢাকায় আনা হচ্ছে। কাল তোলা হবে আদালতে।
সকালে ডোমার উপজেলার হরিণখানা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে ডোমার থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় যৌথ বাহিনী। এ সময় যৌথ বাহিনীর পক্ষে নীলফামারীর পুলিশ সুপার জাকির হোসেন খান জানান, রিশা হত্যাকাণ্ডের মূল আসামি ওবায়দুল ডোমারের হরিণখানা গ্রামে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় হরিণখানা বাজার থেকে তাকে গ্রেফতার করে যৌথ বাহিনী। পরে ডিএমপি রমনা জোনের এডিসি HM আজিজুল হকের কাছে ওবায়দুলকে হস্তান্তর করে জেলা পুলিশ সুপার। এর আগে গতকাল দিনাজপুর থেকে তার বোন ও ভগ্নিপতিকেও আটক করে পুলিশ। গত 24 আগস্ট দুপুরে ওবায়দুলের ছুরিকাঘাতে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী রিশা গুরুতর আহত হন। 4 দিন চিকিৎসাধীন থাকার পর 28 আগস্ট সে মারা যায়। এর প্রতিবাদে কয়েকদিন ধরে মানববন্ধন ও স্কুলের সামনে রাস্তা অবরোধ করেছে তার সহপাঠীরা। অপরিচিত হিসাবে তাকে জিজ্ঞাসাবাদ করলাম যে তোমাদের বাসা কোথায়, কোথায় বীরগঞ্জে। তো অলরেডি কালকে তো থানা খুঁজছিল, আমি সন্দেহমূলক জিজ্ঞাসা করলাম তো কথা বীরগঞ্জে আমার নামে মামলা আছে, তা আমি পালে বেড়াতেছি। সোনারায় বাজার থেকে ডোমার থানা পুলিশ, র্যাব, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই 3 ইউনিটের সদস্যরা যৌথভাবে তাকে অ্যারেস্ট করেছে এবং যেহেতু ঢাকাতে তার মামলা আছে, মামলার তদন্তকারী অফিসার এখানে উপস্থিত আছেন, তিনি অভিযানে ছিলেন, তাকে নিয়ে ওনারা ঢাকা চলে যাবেন। এদিকে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী রিশার খুনি ওবায়দুলকে আটকের ঘটনায় সন্তোষ প্রকাশ করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন রিশার স্বজন ও সহপাঠীরা। সকালে স্কুলের অডিটোরিয়ামে আয়োজিত রিশার স্মরণ সভায় এ দাবি জানান তারা। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, হত্যাকারীকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু রিশার হত্যাকারীর ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, যেন রিশার মতো আর কাউকে এমন ঘটনার শিকার হতে না হয়। আমাকে বাবা বলে ডাক্তার তো সুন্দর করে ওর ডাক্তার আমি আর বুঝতে পারতাছি না। যে জায়গায় ও বসতো সেই জায়গাটা এখন শূন্য। স্কুলের সহপাঠী, শিক্ষক সবার কাছে প্রিয় রিশা। ঘরে বাবার প্রিয় সন্তানটি আর ডাকবে না বাবা বলে। স্কুলের রিশার নির্ধারিত চেয়ারটি, পড়ার বইগুলো সবই আছে আগের মতো, কিন্তু রিশা নেই। রিশার স্মৃতিচারণে বুধবার উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের আয়োজিত স্মরণ সভায় নিরাপত্তা শব্দটি উঠে আসে বারবার। আমি যখন আইসিইউর ভিতরে ঢুকি, সেখানে বলেছিল একটু হাতটা ধরো, একটু উঠাও। ওই কাহিনীটা এখনো মনে পড়ে। আমার কাছে বারবার বলছিল ভাই কোথাও উঠাবো, আমাদের কি কোনো নিরাপত্তা নেই। যদি একটা সিসি ক্যামেরা থাকতো তাহলে আমাদের ওবায়দুলকে খুঁজতে এত সমস্যা হতো না। উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগানে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আসামিকে ধরা হলেও আন্দোলন থেমে থাকবে না, আর রিশা হত্যার মতো কোনো ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য প্রশাসনের সকল স্তরে নিরাপত্তা নিশ্চিত করার দাবি ওঠে আলোচনায়। এই আন্দোলন আমাদের ফাঁসি হওয়ার আগ পর্যন্ত বহাল থাকবে। শুধুমাত্র এই স্কুল নয়, বাংলাদেশে যেখানে স্কুল কলেজ আছে সব জায়গায় যাতে আমাদের প্রশাসনের পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয় যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার দেশের সব স্কুলের সামনে রিশা হত্যার বিচার দ্রুত করার দাবিতে মানববন্ধন করার আহ্বান জানান রিশার সহপাঠীরা। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। শৃঙ্খলা রক্ষা বাহিনীর তথ্যানুযায়ী এখন পর্যন্ত 40 জন নিখোঁজ রয়েছে জানিয়ে আইজিপি AKM শহীদুল হক তাদের সন্ধানে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আছেন বলে জানিয়েছেন। দুপুরে রাজধানীর গুলিস্তানে পুলিশ হেডকোয়ার্টারে সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। এ সময় নিখোঁজদের বেশিরভাগই জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলেও ধারণা করেন তিনি। আমাদের স্পেশাল ব্রাঞ্চের পক্ষ থেকে আমরা একটা তালিকা পেয়েছি, রেবের তালিকা আমরা প্রদর্শন করেছি। আমরা মাঠ পর্যায়ে আমাদের কমান্ডার, পুলিশ সুপার, পুলিশ কমিশনার এদের কাছ থেকে আমরা তালিকা এনেছি। সব যাচাই বাছাই করে 40 জন নিখোঁজ আছে। তারা অনেকেই জঙ্গি সংগঠন যোগদান করেছে। নিখোঁজ হওয়ার পূর্বে তাদের মধ্যে যে পরিবর্তন, অনেকে নিখোঁজ হওয়ার পরে পরিবারকে বলছে আমি ভালো আছি, আমার জন্য দোয়া, আমার জন্য চিন্তা করবা না, 2-1 বার কেউ এরকম বলছে। তার থেকে আমাদের ধারণা হয়তোবা তার জঙ্গি সংগঠনে যোগদান করেছে। এই 40 জনকে খুঁজে বের করার জন্য আমরা পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা আমরা চেষ্টা করে যাচ্ছি। চট্টগ্রামের বায়াজিদে AK-47 এবং বস্তা ভর্তি অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় পুলিশের তালিকাভুক্ত 3 সন্ত্রাসীকে 21 বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বিকেলে চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল 7 এর বিচারক বিলকিস আক্তার এ আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায় 2011 সালের 4 জুলাই ব্রাহ্মণবাড়িয়া থেকে তালিকাভুক্ত সন্ত্রাসী ও শিবির নেতা সরওয়ার এবং ম্যাক্সনকে আটক করে চট্টগ্রামের বায়েজিদ থানা পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ শেষে বায়েজিদের হামিদপুর এলাকায় শিবির নেতা মানিকের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে বস্তা ভর্তি অবস্থায় একটি AK-47, একটি LG, বেশ কয়েকটি দেশি বিদেশি বন্দুক ও 3 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এই ঘটনায় সরওয়ার, মানিক ও ম্যাক্সনকে আসামি করে মামলা করে পুলিশ। শুনানি শেষে আজ মামলার রায় ঘোষণা করেন আদালত। রায়ে দণ্ডপ্রাপ্তদের মধ্যে মানিক পলাতক রয়েছেন। বাংলার সময় আরো থাকছে। অপহরণের 32 দিন পর চুয়াডাঙ্গায় সেপটিক ট্যাঙ্ক থেকে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার। মুক্তিপণের টাকা না দেয় তাকে হত্যা করা হয়েছে ধারণা র্যাবের। চট্টগ্রামে সকাল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিনে প্রত্যাশীদের ভিড় ছিল। 9 সেপ্টেম্বরের টিকিটের চাহিদা বেশি থাকায় মাত্র 1.5 ঘন্টায় শেষ হয়ে যায় কয়েকটি রুটের টিকিট। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঈদের ঠিক আগ মুহূর্ত হওয়ায় 9 সেপ্টেম্বরের টিকিটের চাহিদাও যাত্রীদের মধ্যে সবচেয়ে বেশি ছিল। আজ চট্টগ্রাম থেকে ঢাকাগামী 5টি, চাঁদপুর ও সিলেটগামী 2টি এবং ময়মনসিংহগামী 1টি ট্রেনের টিকিট দেওয়া হয়েছে। এছাড়া চাঁদপুরগামী 2টি বিশেষ ট্রেনের টিকিটও দেওয়া হয়েছে। এদিকে কালোবাজারি রোধে 32টি সিসি ক্যামেরার মাধ্যমে টিকিট বিক্রি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ড্যাক প্ল্যান্টের ব্যবস্থাপনা পরিচালক রকিবুল ইসলাম ও উপপ্রধান প্রকৌশলী দিলীপ কুমার বড়ুয়ার দায়িত্বে অবহেলার কারণেই চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার অ্যামোনিয়া গ্যাসের প্ল্যান্ট বিস্ফোরণ হয়েছে বলে তথ্য প্রমাণ পেয়েছে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক মেজবাউদ্দিন। এর আগে অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বাধীন তিনি 3 সদস্যের কমিটি প্ল্যান্ট বিস্ফোরণের তদন্ত প্রতিবেদন জমা দেন। দুর্ঘটনার পূর্বে অ্যামোনিয়া ট্যাঙ্কের সকল নিরাপত্তা ব্যবস্থা নষ্ট হয়ে গেলে মেইনটেনেন্স বিভাগকে তা জানানো হলো। কি এই বিভাগের GM রকিবুল ইসলাম ও উপপ্রধান প্রকৌশলী দিলীপ কুমার বড়ুয়া প্ল্যান্টটি পরিদর্শনের প্রয়োজনীয়তা অনুভব করেননি। সাক্ষ্য প্রমাণ, লিখিত জবানবন্দি ও পারিপার্শ্বিক অবস্থা পর্যালোচনায় তদন্ত কমিটি মনে করে এই 2 কর্মকর্তা এই দুর্ঘটনার জন্য দায়ী। তদন্ত কমিটি তাদের প্রত্যাহারপূর্বক বিভাগীয় শাস্তি এবং তাদের আনুষ্ঠানিক হতে ক্ষতিপূরণ আদায়ের সুপারিশ করছে। বাংলার সময় আরো থাকছে। প্রভাব খাটিয়ে স্থান পরিবর্তন করে স্কুল চালাচ্ছে গাইবান্ধার এক প্রধান শিক্ষক। অনিশ্চয়তায় 2 শতাধিক শিক্ষার্থীর ভবিষ্যৎ। কিছুই জানেন না শিক্ষা কর্মকর্তা। চুয়াডাঙ্গায় অপহরণের 32 দিন পর সজীব নামে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে র্যাব। সকালে শহরের C&B পাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়। স্বজনরা জানায়, গত 29 জুলাই দামুড়হুদা উপজেলার বৃক্ষ মেলা থেকে নিখোঁজ হয় সজীব। এরপর তাকে খুঁজে না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার। পরে সেদিন রাতেই মোবাইল ফোনে 20 লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। এর পরিপ্রেক্ষিতে আজ সকালে মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে শহরের C&B পাড়ায় একটি বাড়িতে অভিযান চালায় র্যাব। এ সময় বাড়ির সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে সজীবের লাশ উদ্ধার করে তারা। এদিকে মুক্তিপণ না পাওয়ায় তাকে হত্যার পর লাশ ফেলে রাখা হয়েছে বলে ধারণা করছে র্যাব। এই ছিল বাংলা সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়.news.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়।